সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব, মাঝ আকাশে মুখোমুখি সংঘর্ষে ভেঙে চুরমার 2 মার্কিন ফাইটার জেট। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে হরমুজ অবরোধের পরে ইরানের নজর প্রণালীর আরও গভীরে। গুগল মেটার মতো মার্কিন সংস্থাকেও চাপে ফেলার ছক। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব, ঘড়ির কাঁটা এগোচ্ছে, এরপরে হারানোর মতো আর কিছুই। চুক্তি নিয়ে ইরানকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, চাই ইউরানিয়াম, যুদ্ধ থামানোর আলোচনার জন্যই 5 শর্ত রাখল আমেরিকা। ইরান কি মানবে? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, আগামী সপ্তাহেই ইরানে বড়সড় হামলা চালাতে পারেন ট্রাম্প ও নেতানিয়াহু। তৈরি টার্গেট লিস্ট। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, মশা নৌবহর, হরমুজ প্রণালীতে ইরানের ছোট নৌকার ঝাঁক যেভাবে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। মাঝ আকাশে ভয়ঙ্কর দুর্ঘটনা। আমেরিকার আইডাহোর মাউন্টেন এয়ারফোর্স বেসে রোববার মাঝ আকাশে মুখোমুখি সংঘর্ষ হয় 2টি মার্কিন যুদ্ধবিমানের। একটি এয়ার শো চলাকালীন এই দুর্ঘটনা হয়। দুর্ঘটনার জেরে পুরো এয়ারবেসে লকডাউন জারি করা হয়েছে। এই এয়ারবেসে গান ফাইটার স্কাইজ এয়ার শো চলছিল। স্থানীয় সময় দুপুর 12:30 নাগাদ এই দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনার পরই দ্রুত সেখানে পৌঁছে যায় এমার্জেন্সি দল। দুর্ঘটনার পর আকাশে ঘন কালো ধোঁয়া দেখা যায়। দুর্ঘটনায় জড়িত ছিল মার্কিন নৌবাহিনীর 2টি EA-18G গ্রোলার যুদ্ধবিমান। এয়ারবেস থেকে প্রায় 2 মাইল দূরে ভেঙে পড়ে বিমান দুটি বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। নিরাপদে বেরিয়ে আসেন ক্রিউ সদস্য। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় এই দুর্ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। আকাশে সংঘর্ষের পর 2টি বিমান ভেঙে টুকরো হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই 4টি প্যারাশুট মাটির দিকে নামতে দেখা যায়। পরে এয়ার শো থেকে জানান হয়, ওই বিমানগুলির 4 জন ক্রিউ সদস্যই নিরাপদে ইজেক্ট করছেন। পরে দুর্ঘটনা নিয়ে মুখ খোলে মার্কিন নৌবাহিনীও। তারা জানায়, মাঝ আকাশে সংঘর্ষের পর 4 জন ক্রিউই নিরাপদে বেরিয়ে এসেছেন। ইউনাইটেড স্টেট নেভি জানিয়েছে, দুর্ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এখনও ঘটনাস্থলে রয়েছে উদ্ধারকারী দল। এই প্রসঙ্গে এক মুখপাত্র রয়টার্সকে বলেন, এমার্জেন্সি সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে রয়েছেন, তদন্ত শুরু হয়েছে, আরও তথ্য পরে জানানো হবে। এই দুর্ঘটনার পর রোববারের বাকি সব অনুষ্ঠান বাতিল করা হয়। মাউন্টেন হোম পুলিশ জানিয়েছে, নিরাপত্তার স্বার্থে এয়ারবেসে লকডাউন জারি করা হয়েছে। প্রসঙ্গত, 8 বছর পর এই উইকেন্ডে ফের শুরু হয়েছিল গান ফাইটার স্কাইজ এয়ার শো। যুদ্ধবিমানের দুঃসাহসিক খেলা দেখার জন্য হাজার হাজার মানুষ সেখানে উপস্থিত হয়েছিলেন। প্রায় 2 বছর ধরে এই অনুষ্ঠানের প্রস্তুতি চলছিল বলে জানা গিয়েছে। এই দুর্ঘটনার পর ফের সামনে এসেছে মাউন্টেন হোম এয়ারবেসের অতীতের দুর্ঘটনার স্মৃতি। 2018 সালে একটি এয়ার শো চলাকালীন রানওয়েতে ভেঙে পড়ে একটি বিমান। সেই দুর্ঘটনায় এক হ্যাং গ্লাইডার পাইলটের মৃত্যু হয়েছিল। এছাড়া 2003 সালে এই বিমানঘাঁটিতে এয়ার শো চলাকালীন একটি থান্ডারবার্ডস জেট ভেঙে পড়ে। তবে সেখানে পাইলট শেষ মুহূর্তে ইজেক্ট করে প্রাণে বেঁচে যান। আমেরিকা এবং ইসরায়েলের হামলার পরে হরমুজ প্রণালী কার্যত অবরুদ্ধ করেছে ইরান। ধাক্কা লেগেছে বিশ্ব অর্থনীতিতে। এবার তাদের নজরে হরমুজ প্রণালীতে সমুদ্রের তলদেশ দিয়ে যাওয়া কেবিল বা তার। ইউরোপ এবং এশিয়া ও পারস্য উপসাগরীয় দেশগুলির মধ্যে ইন্টারনেট সংযোগ রক্ষা করে এই তারগুলি। অর্থনৈতিক লেনদেনও চলে। এবার হরমুজের গভীরে বিছিয়ে থাকা এই তারগুলির জন্য প্রযুক্তি সংস্থাগুলির থেকে ভাড়া চায় তেহরান। ইরানের একটি সরকারি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে প্রশাসন পরোক্ষভাবে হুঁশিয়ারি দিয়েছে যে, বিশ্বের নামী প্রযুক্তি সংস্থাগুলি ভাড়া না মেটালে বিঘ্নিত করা হতে পারে সারা বিশ্বের ইন্টারনেট পরিষেবা। পূর্ব এশিয়ার দেশগুলিতে প্রবেশের পথ হল হরমুজ। পশ্চিম এশিয়া, আফ্রিকা থেকে পণ্যবাহী জাহাজ এই হরমুজ প্রণালী পেরিয়ে পূর্ব দিকে এগিয়ে যায়। তেমনি এই হরমুজ প্রণালীর গভীরে পাতা রয়েছে ইন্টারনেটবাহী তার, যা আমেরিকা, ইউরোপ, পশ্চিম এশিয়ার সঙ্গে পূর্ব এশিয়ার যোগাযোগ রক্ষা করে।
সারা পৃথিবীর মধ্যে সংযোগ রক্ষার অন্য মেরুদণ্ড হল হরমুজে পাতা তারগুলি। এবার সেদিকেই নজর ইরানের। ওই তারগুলির কোনো ক্ষতি হলে গোটা পৃথিবীতে ইন্টারনেট পরিষেবা ধাক্কা খেতে পারে, ব্যাহত হতে পারে ব্যাংকিং পরিষেবা। যদি তারগুলির কোনো রকম ক্ষতি হয় তাহলে বিভিন্ন দেশের সেনাবাহিনীর মধ্যে সংযোগ, রিমোটের মাধ্যমে কাজকর্ম, অনলাইন গেমিং এবং স্ট্রিমিং পরিষেবাও ভেঙে পড়বে। এবার ইরান সেদিকেই নজর দিয়েছে। ওই তারগুলির জন্য তারা প্রযুক্তি সংস্থাগুলির থেকে শুল্ক আদায় নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছে। গত সপ্তাহে এই নিয়ে বৈঠকেও বসেছিলেন ইরানের আইন প্রণেতারা। সেখানেই সিদ্ধান্ত হয় হরমুজে সমুদ্রের তলদেশে বিছিয়ে থাকা তারগুলির জন্য এবার ভাড়া চাওয়া হবে প্রযুক্তি সংস্থাগুলির থেকে। এক্স অ্যাকাউন্টে ইরানি সেনার মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি লিখেছেন, ইন্টারনেটের তারেও ভাড়া চাপাবো আমরা। ইরানের রেভলিউশনারি গার্ডের সঙ্গে যুক্ত সংবাদমাধ্যম জানিয়েছে, তেহরান যে ইন্টারনেট তারের জন্য সুলভ আদায়ের পরিকল্পনা করেছে তা রূপায়িত হলে গুগল, মেটা, মাইক্রোসফট, অ্যামাজনের মতো সংস্থাগুলিকে তাদের আইন মেনে চলতে হবে। সাবমেরিন কেবল সংস্থাগুলিকে শুল্ক দিতে হবে। পাশাপাশি সেই তারগুলি রক্ষণাবেক্ষণ, মেরামতের দায়িত্ব পাবে শুধুই ইরানের সংস্থা। কয়েকটি প্রযুক্তি সংস্থা হরমুজে ইন্টারনেটবাহী তারগুলি পাততে বিনিয়োগ করেছে, তবে এগুলি ইরানের জলসীমা অতিক্রম করেছে কিনা তা স্পষ্ট নয়। যুদ্ধবিরতি আর কতদিন টিকবে তার কোনো নিশ্চয়তা নেই। ইউরেনিয়াম মজুদ, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং যুদ্ধের ক্ষতিপূরণ ইস্যুতে একমত হতে পারছে না কোনো পক্ষই। শান্তি আলোচনা কার্যত ভেস্তে যেতে বসেছে। এই পরিস্থিতিতে রবিবার ট্রুথ সোশ্যালে ইরানকে হুঁশিয়ারি দিয়ে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলে দিলেন, ঘড়িই কাঁটা এগোচ্ছে, সময় ফুরিয়ে আসছে। এরপরে ইরানের আর হারানোর মতো কিছুই অবশিষ্ট থাকবে না। একই সঙ্গে যুদ্ধের কোনো ক্ষতিপূরণ দেওয়া হবে না বলেও সাফ জানিয়ে দিয়েছেন তিনি। শান্তি বৈঠকে বসার জন্য ইরানে বেশ কয়েক দফা শর্ত পাঠিয়েছে আমেরিকা। ইরানি সংবাদমাধ্যমে সেই বিষয়গুলো নিয়ে জোরদার আলোচনা শুরু হতেই ট্রুথ সোশ্যালে এই পোস্ট করেন ট্রাম্প। ফার্স নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী ওয়াশিংটন চায় 400 কেজি ইউরেনিয়াম হস্তান্তর করুক ইরান। মাত্র একটি পারমাণবিক কেন্দ্র ছাড়া সব বন্ধ করে দিক। পাশাপাশি যুদ্ধের ক্ষতিপূরণের দাবি থেকেও সরে আসতে হবে খামেনেইদের। আর আলোচনা শেষ হওয়ার পরই সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ হবে বলেও জানিয়েছে ওয়াশিংটন, তার আগে নয়। ইরানে এই সব আলোচনার মধ্যেই ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, সময় ফুরিয়ে আসছে, খুব দ্রুত পদক্ষেপ করতে হবে, না হলে হারানোর মতো কিছুই অবশিষ্ট থাকবে না। এই পোস্টে সময়ের উপরে বিশেষ জোর দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট। বারবার বলেছেন সময় খুব গুরুত্বপূর্ণ, ঘড়ির কাঁটা এগোচ্ছে। ওয়াশিংটনের শান্তি প্রস্তাবের জবাবে ইরান রাজি নয়। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, আলোচনায় বসতে হলে সবার আগে সামরিক অভিযান বন্ধ করতে হবে, বিশেষ করে লেবাননে। একই সঙ্গে নিষেধাজ্ঞা প্রত্যাহার, বিদেশে বাজেয়াপ্ত করার সম্পদ ফেরত দেওয়া এবং যুদ্ধের ক্ষতিপূরণ দেওয়ার দাবিতেও অনড় তারা। হরমুজ প্রণালীর উপর ইরানের সার্বভৌমত্বের স্বীকৃতিও চেয়েছে তেহরান। এর মধ্যেই পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভির সঙ্গে বৈঠক করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তার দাবি, যুদ্ধ চলাকালীন জঙ্গি গোষ্ঠীগুলিকে মদত দিয়ে ইরানের ভিতরে অস্থিরতা তৈরির চেষ্টা করেছিল আমেরিকা আর ইসরায়েল, তবে শেষ পর্যন্ত সফল হতে পারেনি তারা। এর জন্য প্রতিবেশী দেশগুলিকে ধন্যবাদ জানিয়ে পেজেশকিয়ান বলেছেন, আমেরিকা ইসরায়েলকে আমাদের প্রতিবেশীরা ইরানের বিরুদ্ধে তাদের ভূখণ্ড ব্যবহার করতে দেয়নি। এর জন্য পাকিস্তান, আফগানিস্তান এবং ইরাককে অনেক ধন্যবাদ। শর্তের লম্বা ফিরিস্তি, সেই সব শর্ত মানলে তবেই থামবে যুদ্ধ। ইরান আমেরিকার সংঘাতে এখন চর্চার কেন্দ্রবিন্দুতে এই 5 শর্ত। তেহরানের কাছে কি কি শর্ত রাখল ওয়াশিংটন? তারা কি এই শর্ত মানবে? ইরানের সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সি সূত্রে জানা গিয়েছে, আমেরিকা ইরানের সঙ্গে যুদ্ধ থামাতে প্রথমেই যে শর্ত রেখেছে তা হল, যুদ্ধের জেরে এবং তার আগে বিভিন্ন নিষেধাজ্ঞার কারণে ইরানকে যে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে তার ক্ষতিপূরণ দিতে তারা রাজি নয়। ইরানকে 1 পয়সাও দেবে না আমেরিকা। আমেরিকার বিভিন্ন ব্যাংকে ইরানের যে বিপুল সম্পদ ফ্রিজ বা বাজেয়াপ্ত করে রাখা হয়েছে তা ছেড়ে দেওয়ার কথা বলেছিল তেহরান, কিন্তু ওয়াশিংটন ওই সম্পদের 25% ছাড়তে রাজি নয়। এত কিছু শর্ত মানার পরও আমেরিকা ও ইসরায়েল যে ইরানে হামলা চালাবে না তার গ্যারান্টি দেওয়া হয়নি। সূত্রের খবর, ইরান এই শর্ত মানতে নারাজ। তারা পাল্টা শর্ত দিয়েছে যে সব দিক থেকে আক্রমণ বন্ধ করতে হবে আমেরিকাকে, বিশেষ করে লেবাননে হামলা থামাতে হবে।
ইরানের ওপরে যে স্যাংশন বা নিষেধাজ্ঞা আছে তা তুলে নিতে হবে। ইরানের জব্দ করে রাখা ফান্ডও ছাড়তে হবে। এছাড়া আগেই এই যুদ্ধের জন্য ক্ষতিপূরণের দাবি করা হয়েছিল ইরানের তরফে, সেই দাবিও রয়েছে। হরমুজ প্রণালীর সার্বভৌমত্বের কথাও বলা হয়েছে। ইরানের বক্তব্য, আমেরিকা কোনো ছাড় না দিয়েই নিজে বিভিন্ন সুযোগ সুবিধা নিতে চাইছে। আবার যুদ্ধ, ফের ইরানে হামলা চালাবে আমেরিকা এবং ইসরায়েল। সেই মতো নতুন নতুন টার্গেটও ঠিক করে ফেলেছে দুই দেশ বলে খবর। একটি রিপোর্টে দাবি করা হয়েছে, ইরানে আবার নতুন করে হামলা চালানোর চিন্তাভাবনা করছে আমেরিকা ও ইসরায়েল। ইতিমধ্যেই ইসরায়েলের সেনা এবং আমেরিকার সেন্ট্রাল কমান্ড এমার্জেন্সি বৈঠকও করেছে। সেখানেই ইরানের কোন কোন লক্ষ্যে আঘাত হানা হবে সেটা ঠিক করা হয়েছে বলে খবর। কবে হতে পারে আক্রমণ? যতদূর জানা যাচ্ছে, খুব তাড়াতাড়ি ইরানে হামলা চালাতে পারে এই দুই শক্তিধর দেশ। হয়তো পরের সপ্তাহেই হতে পারে হামলা। মাথায় রাখতে হবে, আপাতত বন্ধ রয়েছে ইরান যুদ্ধ। ৮ এপ্রিল থেকে চলছে যুদ্ধবিরতি। তারপর একাধিকবার চুক্তির চেষ্টা হয়েছে দুই দেশের মধ্যে, কিন্তু তার বাস্তব রূপায়ণ ঘটেনি। এমন পরিস্থিতিতে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তেহরানের সঙ্গে শান্তি সমঝোতার চেষ্টা প্রায় শেষের মুখে। পাকিস্তানের মধ্যস্থতায় যেই ডিলের চেষ্টা হয়েছিল সেটা ফেল করেছে। ইরানের দাবি হরমুজে পূর্ণ কর্তৃত্ব, আর সেই দাবি নাকচ করেছেন ট্রাম্প। তারপরই নতুন করে উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি। যুদ্ধ করতে চাইছে ইসরায়েল। ইসরায়েলের সংবাদ সংস্থার কানের মতে, যুদ্ধ শুরু করতে আমেরিকাকে বারবার চাপ দিচ্ছে তেল আবিব। ইসরায়েলের মতে, প্রথম দফার যুদ্ধ অহেতুক তাড়াতাড়ি থামানো হয়েছে। তারা চায় ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটি সম্পূর্ণ ধ্বংস করে দিতে। এমনকি তেহরানের মিসাইল সিস্টেমও ধ্বংস করার পক্ষপাতী তারা। কোথায় কোথায় হতে পারে আঘাত? একটি লিস্ট ইতিমধ্যেই তৈরি করা হয়েছে। ইসরায়েল এবং আমেরিকা মিলে তৈরি করেছে এই তালিকা। সেখানে হিট লিস্টে রয়েছে ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটি, মিসাইল ফ্যাক্টরি, মিলিটারি বেস এবং কমান্ড সেক্টর। এই দুই দেশ বিশ্বাস করে, যদি এখন কোনো পদক্ষেপ না নেওয়া হয় তাতে ওই এলাকার নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। মাথায় রাখতে হবে, এই যুদ্ধের পর থেকেই কার্যত বন্ধ রয়েছে হরমুজ প্রণালী। এখান থেকেই বিশ্বের দৈনিক চাহিদার একটা বড় অংশের তেল যায়। আর আবার যদি যুদ্ধ শুরু হয়, তাহলে ফের ব্যাহত হতে পারে তেল এবং গ্যাসের সরবরাহ ব্যবস্থা, যার জেরে তেল এবং গ্যাসের দাম বিরাট বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। যদিও কোনো পক্ষই যুদ্ধ নিয়ে এখনও কোনো কিছু সরকারিভাবে কিছুই জানায়নি, তবে সেনার প্রস্তুতি আগের তুলনায় অনেক বেড়েছে। ইসরায়েল এবং আমেরিকা চাইছে ইরানকে বড় আঘাত দিতে, যার ফলে যুদ্ধের একটা আশঙ্কা থেকেই যাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি ইরানের নৌবাহিনীকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছেন, যা এখন মেশিনগান লাগানো ছোট ছোট নৌকায় সীমাবদ্ধ। কিন্তু এসব ছোট নৌকা, যেগুলোকে কিছু পশ্চিমা বিশ্লেষক মশা নৌবহর হিসেবে অভিহিত করেন, এগুলোর হুলও আছে। কয়েক মাস ধরে এগুলো বিশ্বের জাহাজ চলাচলের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালীতে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি করতে ইরানের শাসকদের সহায়তা করছে। ইরানের শাসকদের বিশেষজ্ঞদের মতে, এর লক্ষ্য বিশ্ব অর্থনীতিতে আঘাত হানা এবং ওয়াশিংটনকে তেহরানের বিরুদ্ধে যুদ্ধ থেকে সরে আসার জন্য চাপ সৃষ্টি করা। কিন্তু এই মশা নৌবহর কি, এবং এটি এত কার্যকর প্রমাণিত হল কিভাবে? হয়রানি, ঘিরে ফেলা, বিভ্রান্ত ও ব্যাহত করা। ছোট দ্রুতগতির আক্রমণকারী নৌকার এই বহরটি ১৯৮০ দশকে ইরান-ইরাক যুদ্ধের সময় তৈরি করেন ইরানের শাসকরা। যদিও ইরান ইরাকের মধ্যে যুদ্ধ চলছিল, তবে ১৯৮০ দশকের সেই ট্যাঙ্কার যুদ্ধ পারস্য উপসাগরেও ছড়িয়ে পড়ে এবং তেলের জাহাজ চলাচল সুরক্ষায় যুক্তরাষ্ট্র সম্পৃক্ত হয়। ওই সময় মার্কিন নৌবাহিনীর সঙ্গে সংঘর্ষে ইরানের প্রচলিত নৌবহর বড় ধরনের ক্ষতির মুখে পড়ে। এরপর শক্তিশালী নৌবাহিনীর মোকাবেলার জন্য ছোট ছোট নৌকার এই বহরের নকশা করা একটি মানসিক কৌশলের অংশ হয়ে ওঠে। এটি ইরানের বিস্তৃত কৌশলের একটি অংশ, যেখানে ক্ষেপণাস্ত্র, ড্রোন, নৌ মাইন, উপকূলভিত্তিক উৎক্ষেপণ ব্যবস্থা এবং পার্শ্ববর্তী দেশে তাদের মিত্র গোষ্ঠীগুলোর হামলাও অন্তর্ভুক্ত। ক্ষমতাবান ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসি পরিচালিত এই বহরটি প্রচলিত নৌযুদ্ধের জন্য তৈরি নয়, বরং হয়রানি করা, ঘিরে ফেলা, বিভ্রান্ত করা এবং জাহাজ চলাচল ব্যাহত করার জন্য, বলেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ টেনেসির অভিযোজিত উপদেষ্টা, ইউনাইটেড অ্যাগেনস্ট নিউক্লিয়ার ইরানের জ্যেষ্ঠ উপদেষ্টা পদেও আছেন।
তিনি বলেন, আইআরজিসি জানে যে তারা প্রচলিত নৌযুদ্ধে যুক্তরাষ্ট্রকে পরাজিত করতে পারবে না, বরং তাদের লক্ষ্য হল উপসাগর অতিক্রমকারী বাণিজ্যিক জাহাজগুলোর খরচ ও ঝুঁকি বাড়ানো এবং প্রণালীটিকে আরও বিপজ্জনক করে তোলা। বিশেষজ্ঞদের মতে এই বহরের কৌশলের মধ্যে রয়েছে বাণিজ্যিক জাহাজের কাছাকাছি গুলি চালানো, সমুদ্রে মাইন পাতা এবং বিভিন্ন দিক থেকে উচ্চ গতিতে নৌকার ঝাঁক পাঠানো। দ্রুত আক্রমণকারী এসব নৌকার অনেকগুলোই মেশিন গান, রকেট বা জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রে সজ্জিত। অনেক নৌকা ইরান নিজেই তৈরি করেছে, আবার বেসামরিক কাজে বা মাছ ধরার জন্য আগে ব্যবহৃত হতো এমন নৌকাকে রূপান্তর করেও ব্যবহার করা হয়েছে। হাডসন ইনস্টিটিউটের নন রেসিডেন্ট সিনিয়র ফেলো কান কাসাপোগলুর একটি সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, এই নৌকাগুলো সাশ্রয়ী এবং সহজে প্রতিস্থাপনযোগ্য, ফলে তুলনামূলক কম ব্যয়ে ইরান বাণিজ্যিক ও সামরিক জাহাজকে হুমকির মুখে ফেলতে পারে এবং প্রতিপক্ষের উচ্চ মূল্যের সম্পদ ও বৈশ্বিক সামুদ্রিক অর্থনীতিকে ঝুঁকিতে রাখতে পারে, বলেন কাসাপোগলু। বিশেষজ্ঞদের মতে এর সামগ্রিক লক্ষ্য হল ওয়াশিংটনকে তেহরানের বিরুদ্ধে যুদ্ধ থেকে সরে আসতে চাপ দেওয়া এবং ভবিষ্যতের হামলা নিরুৎসাহিত করা। অনেক নৌকা পানির খুব নিচুতে অবস্থান করে বলে রাডারে সেগুলো শনাক্ত করা কঠিন, যতক্ষণ না তারা খুব কাছে পৌঁছে যায়। এগুলোর বিষয়ে কার্যকর নজরদারির জন্য ড্রোন, হেলিকপ্টার বা টহল বিমান দিয়ে নিয়মিত পর্যবেক্ষণ প্রয়োজন। এই বহরের প্রকৃত আকার জানা যায় না। এর একটি কারণ হতে পারে অনেক নৌকা ইরানের দক্ষিণ উপকূল জুড়ে গুহা, খাঁড়ি এবং ভূগর্ভস্থ সুড়ঙ্গে লুকিয়ে রাখা হয়। তবে অনুমান অনুযায়ী এ ধরনের নৌকার সংখ্যা ৫০০ থেকে ১,০০০-এরও বেশি। ইরানের শাসক গোষ্ঠী নিয়মিতভাবে এই মশা নৌবহরকে নিয়ে নৌমহড়া চালায়।